আমার ইন্টারভিউর কারণে আমার চাকরিটা হয় নাই। শুধুমাত্র আমার ইন্টারভিউর কারণে আমার চাকরিটা হয় নাই। আমার পড়াশোনা সব ঠিক ছিল, রিটেনে টিকে গেছি, বাট চাকরিটা হয় নাই। আমি জানি না আমি কিভাবে ইন্টারভিউটাকে ক্র্যাক করব। এই সমস্যা আমাদের সবার, আমারও ছিল এবং এখনো অনেকের আছে। তাই আজকে আমি যখন এখানে আসছি, আমার প্রথমে মনে হয়েছে যে আসলে কিছু একটা করা উচিত। এই জন্যে আজকে এখানে আসা, এবং এখানে নিয়ে আসছি ইন্টারভিউ কিছু টিপস। মনে হতে পারে ভিডিওটা অনেক লম্বা হবে না। আশা করি আপনি একটু ধৈর্য ধরে দেখেন, সুন্দর করে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। আজকে আমি কাজ করব বা কথা বলবো আপনাদের সাথে, বা আপনাদেরকে কিছু টিপস দিব, সেটা হচ্ছে জব ইন্টারভিউ নিয়ে। এখন জব ইন্টারভিউ নিয়ে আমরা সবাই চিন্তিত, সবাই অ্যাকচুয়ালি যারা এডুকেশনের পরে জবে ঢুকতে চায় তারা সবাই এটা নিয়ে একটু ফ্রাস্ট্রেশন থাকেন, এবং তাদের সবারই একটা বলবো যে শর্টকামিংস আছে, যে আমরা জবে ইন্টারভিউ রিটেনে ভালো করলেও ইন্টারভিউ সেশনে গিয়ে ভালো করি না। আজকে আমি সেই বিষয়টাকে নিয়েই ফোকাস করব। তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং একটু ধৈর্য ধরে দেখুন। প্রথমে আমরা যখন জব ইন্টারভিউতে যাব, আপনি বোর্ডে দেখতে পাচ্ছেন একদম ফার্স্ট থেকে শুরু হয়েছে যে বিফোর দ্য ইন্টারভিউ হোয়াট ইউ হ্যাভ টু ডু, দেন ডিউরিং দ্য ইন্টারভিউ কী করবেন, আর এটা হচ্ছে আফটার দ্য ইন্টারভিউ। আমার কিছু কিছু শর্টসও আছে, আপনারা সেগুলো ফলো করতে পারেন, সেখানেও ইন্টারভিউ টিপসগুলো দেওয়া আছে, বাট এখানে একটু আমি বিশদভাবে আলোচনা করব। প্রথমে আমরা ইন্টারভিউর আগে যখন আমরা অফার লেটারটা পাবো, অর্থাৎ আমাদের রিটেন শেষ, সব কিছু শেষ, তারপরে যখন আমরা অফার লেটারটা পাবো যে আমাদেরকে ইন্টারভিউ ডাক দেওয়া হয়েছে, তখন আমি কি করব? প্রথমে যে কাজটা করব, স্পেসিফিক্যালি কোম্পানিটার সম্পর্কে রিসার্চ করব। যেই কোম্পানিতে আমি অ্যাপ্লাই করছি সেই কোম্পানি সম্পর্কে তাদের ইনস অ্যান্ড আউটস রিসার্চ করব, তাদের ইকোনমিক্যাল কন্ডিশন রিসার্চ করব, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন রিসার্চ করব, তাদের সিইও কে, তাদের ম্যানেজিং ডিরেক্টর কে, তাদের হিস্ট্রিটা কি, সেই জিনিসগুলো নিয়ে রিসার্চ করব। তারা কোন কোন প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে সেগুলো নিয়ে রিসার্চ করব। যদি গভর্নমেন্ট অফিস হয় তাহলে গভর্নমেন্ট আমাদের দেশে ঠিক যেমন ধরেন ওয়াটার ডেভেলপমেন্টে কীভাবে কাজ করে, পাওয়ার ডেভেলপমেন্টে কীভাবে কাজ করে, তারপর হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে কীভাবে কাজ করে, সোশ্যাল সেক্টরে কীভাবে কাজ করে, সেই জিনিসগুলো নিয়ে আমরা একটু রিসার্চ করে নিব, দেখে নিব। এটা খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট। কোম্পানি সম্পর্কে আপনার জ্ঞান যতটা ভালো থাকবে, ইন্টারভিউ সেশনে গিয়ে আপনার কনফিডেন্স লেভেল ততটাই হাই থাকবে। তারপরে আসি আন্ডারস্ট্যান্ড দ্য রোল। আমি কোন জবের জন্য অ্যাপ্লাই করছি, এটা অনেক বড় একটা জিনিস। আমি যদি যেমন ধরেন আমি যখন প্রথম অ্যাপ্লাই করতাম একদম ছোটোবেলায়, সেটা হচ্ছে যে ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করতাম। তখনকার জবগুলো ছিল থার্ড ক্লাস থেকে হচ্ছে আপনার ফোর্থ ক্লাস, থার্ড ক্লাস, বা হচ্ছে কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, এই টাইপের জবগুলো ছিল। তো এই টাইপের জবগুলোর রোলগুলো হচ্ছে কোনো কিছুকে এন্ট্রি করানো, অথবা হচ্ছে বলবো যে ফাইলিং করা। সো ফাইলিং করা সম্পর্কে আপনার যথেষ্ট পরিমাণে ধারণা থাকতে হবে। অ্যাকাউন্টিংয়ে জব করতে চান, অ্যাকাউন্টস সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। ফাইন্যান্সে জব করতে যাচ্ছেন, ফাইন্যান্স সম্পর্কে ধারণা থাকতে হবে। মার্কেটিংয়ে জব করতে গেলে মার্কেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন অনেক সময় অনেকে বলে যে আমার তো এক্সপিরিয়েন্স নেই, আমি কিভাবে ধারণা নিব। ইটস এ ভেরি রং পার্সপেক্টিভ। আপনার এক্সপিরিয়েন্স থাকুক আর না থাকুক, আপনি কিন্তু ধারণা নিতে পারেন। আপনার কোনো বন্ধু থাকতে পারে, আপনি দোকানে গেলেন, দেখলেন যে একটা লোক আসে, যে সেলসের যে লোকগুলো আসে তারা কি কি কাজ করতেছে, ওটা ওদের সাথে 2-1 মিনিটের কথাবার্তা বললে আপনি অনেক কিছু জানতে পারবেন। সো আপনার রোলটা আন্ডারস্ট্যান্ড করতে হবে। এখন একটা জব রেসপন্সিবিলিটি দেওয়া থাকে, যদি বিডি জবস থেকে অ্যাপ্লাই করেন ওখানে দেখবেন রেসপন্সিবিলিটি রোল, জবসের একটা ডেসক্রিপশন দেওয়া আছে যে আপনাকে কি কি কাজ করতে হতে পারে এই জব করতে গেলে। তো সেগুলো দেখে জবটাকে বোঝার চেষ্টা করবেন, দেখবেন যে কোন জিনিসটা আপনার মধ্যে আছে আর কোন জিনিসটা আপনাকে অ্যাডপ্ট করতে হবে, শিখে নিতে হবে সেটা। তারপর হচ্ছে অ্যান্সার প্রিপেয়ার করবেন। অনেকগুলো প্রশ্ন করতে পারে, অনেক প্রশ্ন করেও, কারণ 3 থেকে 4 জন থাকে ইন্টারভিউ বোর্ডে। তো দেখা যায় যে অন্তত যদি 5 মিনিটও থাকেন, 5 মিনিটের মধ্যে কমপক্ষে 20টা প্রশ্ন আপনাকে করা হবে। তো 20টা প্রশ্ন যখন করা হবে, 20টা প্রশ্নের উত্তর তো আপনাকে দিতে হবে। তো 20টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে আগে থেকে প্রিপারেশন নিতে হবে, মুখস্থ না। জাস্ট প্রিপেয়ার করবেন নিজেকে, যেটা এই ধরনের প্রশ্ন আসলে আমি এভাবে উত্তর করতে পারবো। কারণ প্রত্যেকবারই আপনি যখন উত্তর করবেন আপনার শব্দগুলো চেঞ্জ হয়ে যাবে, আপনার বলার ধরনটা চেঞ্জ হয়ে যাবে। সো নিজেকে প্রিপেয়ার করে রাখবেন সেক্ষেত্রে। তারপরে আসেন ড্রেস অ্যাপ্রোপ্রিয়েটলি। অবশ্যই সুন্দর জামা কাপড় পরে যেতে হবে।
মানে সুন্দর জামা কাপড় বলতে আমি বলছি যে প্রফেশনাল জামা কাপড়, মানে আনপ্রফেশনালি যাবেন না। যদি ছেলে হন তাহলে একটু ব্রাশ করে যেতে হবে চুলকে, আর যদি মেয়ে হন তাহলে আমি বলবো যে এক্সট্রা মেকআপ না করাই ভালো। আর হচ্ছে একটু অতিরিক্ত নিজেকে স্মার্ট প্রমাণ করার জন্য অনেকে আছে, মানে ড্রেস আপের দিকে একটু খেয়াল করতে হবে। আই এম নট টকিং অ্যাবাউট দ্যাটস এ ব্যাড থিং, বাট নট অ্যাপ্রোপ্রিয়েট ফর এভরি জবস। আপনি জবসের রোলস দেখে, জবসের কোম্পানি দেখে, এগুলো দেখে তারপর নিজেকে প্রিপেয়ার করবেন। এবং অবশ্যই আপনি আপনার নিজস্বতা ফুটিয়ে তোলার জন্য সুন্দর করে ড্রেস আপ করতে পারেন। তারপর হচ্ছে পাংচুয়াল হতে হবে। আমরা অনেকেই পাংচুয়াল না, আমরা ইন্টারভিউ বোর্ডে অনেক সময় 5-10 মিনিট লেটে পৌঁছাই এবং ভাবি যে বাংলাদেশ টাইম তো 1 ঘন্টা দেরিতে শুরু হবে, কিন্তু বিষয়টা তা না। 1 ঘন্টা দেরিতে শুরু হোক, তারা 4 ঘন্টা দেরিতে শুরু করতে পারে, বাট দ্যাট ডাজন্ট মিন ইউ উইল অ্যারাইভ 4 আওয়ার্স লেটার। ইউ হ্যাভ টু বি অন টাইম। 5 মিনিট 10 মিনিট আগে যান, কিন্তু কখনোই 1 সেকেন্ড পরে যাবেন না। এটা হচ্ছে নিয়ম। এটা আমার, আমি কখনোই আনপাংচুয়ালিটিটাকে মানে হাইলাইট করি না এবং এটাকে কখনোই অ্যাপ্রিসিয়েটও করি না। আমি খুবই বিরক্ত হই যখনই ইভেন আমি এমনও হয়েছে, আমি ইন্টারভিউ দিতে গিয়েছি, আমি নিজে ইন্টারভিউ দিতে গিয়েছি অ্যান্ড আই হ্যাভ বিন টু দ্য প্রসেস, বাট ওরা পাংচুয়াল ছিল না, আমি সেই বোর্ড থেকে চলে আসছি। যে মানুষ পাংচুয়াল না ইন্টারভিউ শুরু করাতে, তারা কখনোই আমাকে ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারবে না। সো আই জাস্ট লেফট। এবং আমি যখন ইন্টারভিউ নিতাম, 1 সেকেন্ড দেরি করে আসছে বাচ্চাকে ইন্টারভিউ আমি নিই নাই। 1 সেকেন্ড না, অ্যাকচুয়ালি কয়েক মিনিটের মতো দেরি করে আসছে, প্রায় 10-15 মিনিটের মতো দেরি করে আমি নিই নাই। আমি বলছি না, আপনারা নিতে পারেন, বাট আই ক্যানট বি অন দ্যাট ইন্টারভিউ বোর্ড যেখানে হচ্ছে বাচ্চা দেরি করে আসবে। কারণ সে প্রথমেই যখন দেরি করে আসতেছে, তার সেন্স অফ রেসপন্সিবিলিটি খুবই কম, তার সেন্স অফ রেসপন্সিবিলিটি নাই। এখন আপনি বলবেন ঢাকাতে তো ভীষণ জ্যাম থাকে, রাস্তায় অনেক জ্যাম ছিল, গাড়ি পাই নাই। এটা আমরা সবাই জানি। ঢাকাতে আজকে প্রথম দিন জ্যাম না, পরশু দিনের জ্যাম না, আপনি যখন থেকে পড়াশোনা শুরু করছেন তখন থেকে জ্যাম। বাংলাদেশের জ্যাম বা গাড়ি না পাওয়া বা যখন দরকার হয় তখন গাড়ি না পাওয়া, এটা একটা খুবই কমন ব্যাপার। তো আপনি 1 ঘন্টা আগে, 1.5 ঘন্টা আগে সেই প্রিপারেশন নিয়েই বের হবেন। যদি বের না হন, দ্যাটস ইউর লস। তারপর আসেন ডিউরিং দ্য ইন্টারভিউতে আমি কী করবো। ডিউরিং দ্য ইন্টারভিউতে আপনি ড্রেস আপ করে আসছেন, সুন্দর সেজে আসছেন, পাংচুয়ালি আসছেন, সব কিছু ঠিক আছে, একদম পারফেক্ট। এখন আপনি ইন্টারভিউতে ঢুকবেন। ফার্স্ট ইমপ্রেশন ম্যাটার্স। আপনি যখন ইন্টারভিউ বোর্ডে ঢুকছেন, রুমের ভিতরে ঢুকছেন, আপনি কিভাবে ঢুকছেন সেই দিক থেকে দেখেও অনেক ইন্টারভিউয়ার তাদের ইন্টারভিউকে বাদ দিয়ে দেয় যে না, হি ক্যানট মেক ইট অর শি ক্যানট মেক ইট। কারণ আমাদের ওখানে অ্যাজিলিটি দরকার, বাট ওই দরজা থেকে চেয়ারে আসতে 5 মিনিট লাগাচ্ছে, আস্তে আস্তে আকুপাকু করে টাইপের, মানে কাচুমাচু টাইপের আসতেছে। এরকম এরকম হবে না, হবে না। অ্যান্ড আই হ্যাভ রিজেক্টেড আপ পিপল, আই হ্যাভ রিজেক্টেড সো মেনি পিপল ফর দ্যাট, যে না এটা আসতেই দেরি করতেছে, এখান থেকে এখানে সে বসতেই পারতেছে না, সে কীভাবে আমার প্রেশার হ্যান্ডেল করবে, পারবে না। সো এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন ম্যাটার্স। রুমে ঢুকবেন, সুন্দর একটা হাসি, ডাজন্ট ম্যাটার হাউ নার্ভাস ইউ আর, একটা হাসি রাখবেন মুখে, হালকা। আমার মতো বড় হাসির দরকার নেই, আমি জানি আমি অনেক বড় ওয়াইডলি হাসি। একটা হালকা হাসি রাখবেন। ইয়োর হেড শুড বি স্ট্রেইট, ইয়োর শোল্ডার শুড বি স্ট্রেইট, ইয়োর ব্যাক শুড বি স্ট্রেইট ওয়েন ইউ আর ওয়াকিং। আপনার হাঁটাতে আওয়াজ হওয়া যাবে না, এটা খুবই বিচ্ছিরি একটা ব্যাপার। অনেকে ছেঁচে ছেঁচে করে আওয়াজ করে হাঁটে, এটা খুবই ইরিটেটিং। এবং আমি এটার জন্যও মানুষকে অনেক সময় একদম বোর্ডেও বলে দিয়েছি, ইভেন যারা ইন্টারভিউ নিচ্ছে তাদেরকেও বলেছি যে স্যার ইউর ওয়াকিং ইজ মেকিং সাউন্ড, ইটস নট গুড অ্যান্ড ইটস নট প্রফেশনাল অ্যাজ ওয়েল। তো হ্যাঁ, আমার বলার ধরন আমি হয়তো ফ্রন্ট করে বা এভাবে বলিনি, বলার ধরনটা ছিল সুন্দর, তা যার কারণে এটা অ্যাকসেপ্টেডও হয়েছে। সো সেভাবে আসবে। এখানে আমরা বলবো বি পোলাইট হবেন, পোলাইটলি যাবেন, সুন্দর করে হাসি দিবেন, একটা খুব ভালো মুডে থাকবেন, একটা পজিটিভনেস থাকবে। এখন অনেকেই বলবে যে আপু আমি তো বোরকা পরি বা আমি তো নেকাব পরি, আমি হাসি দিলেও তো বুঝবে না। হাসি দিলে বোঝার দরকার নেই, কিন্তু আমি যখন কথা বলবো এভরিওয়ান উইল নো যে আমি যখন শব্দ উচ্চারণ করছি, হেসে একটা কথা বলা বা একটু কাম ভয়েসে কথা বলা একরকম শোনাবে, আর একটু নার্ভাস ভয়েসে কথা বলা, একটু না হেসে কথা বলা অন্যরকম শোনাবে। সো এইটা সাউন্ডই আলাদা হয়। সো চেষ্টা করবেন সেরকম করার জন্য। আপনাকে যখন ইন্ট্রোডিউস করবে, ইন্ট্রোডিউস ইউরসেলফ প্রফেশনালি, ভ্যারি প্রফেশনালি। তারপরে আসুন শো প্রফেশনালিজম। প্রফেশনালিজম আপনি যখন বসবেন, আমি এটাই বলেছি, হেড স্ট্রেইট, শোল্ডার স্ট্রেইট, ব্যাক স্ট্রেইট,
হাতগুলো এভাবে রাখবে, এভাবে এভাবে করে বসবেন না, এভাবে করে বসবেন না, এভাবে করে বসবেন না, এভাবে ধরবেন না, এভাবে ধরা যাবে না। একদম সুন্দর সোজা করে বসতে পারেন। আপনি হাতগুলো আপনার যদি এভাবে করে রাখতে ইচ্ছে করেন আপনি এভাবে করে রাখতে পারেন, বাট টু ইয়োর সেলফ। অ্যান্ড দেন আই সাজেস্ট এভাবে করে না রাখা, এটাতে ইম্পোলাইট একটা ভাব আসে এবং আপনি অ্যারোগেন্ট এই জিনিসটা প্রকাশ পায়। আপনি হাতগুলোকে হ্যান্ডেলের উপর রাখবেন। ধরেন অনেক জায়গায় হ্যান্ডেল নেই, একটা হাতের উপর এভাবে করে আপনার হাতের উপরে হাতটা রেখে দেবেন, সুন্দর দেখা যায় তাহলে। এভাবে করে রেখে দিবেন। তারপর হচ্ছে অ্যাক্টিভ লিসনিং, শুনবেন তাদের কথা এবং শোনার চেষ্টা করবেন যে তারা কী বলতে যাচ্ছে। অনেকেই নিজের কোম্পানি সম্পর্কে আপনাকে ব্যাখ্যা দিবে এবং তারপরে আপনাকে প্রশ্ন করবে। তারপরে যখন আপনি বলবেন, অনেকের কথা স্পষ্ট না। আমি কতটুকু স্পষ্ট করে কথা বলি আমি জানি না, তবে আমার কথাটা একদম লাস্ট বেঞ্চ পর্যন্ত শোনা যায়। আই এম টু লাউড সামটাইমস অফকোর্স। তো এই যে কথার যেই বলার কথা যে বলবেন আপনি, এই স্পিকিং এটা আপনার ক্লিয়ার হতে হবে, একদম সাউন্ড সুন্দর করে যেতে হবে, সেরকম ক্লিয়ারলি বলতে হবে। স্টে পজিটিভ, সবসময় পজিটিভ থাকতে হবে। হ্যাঁ, চাকরি না হলে হইতেই পারে। এখন হাজার হাজার মানুষ আছে, আপনাদের চাকরি হবে এরকম কিন্তু কিছু না। চাকরি না হলে আপনি একেবারে কান্নাকাটি শুরু করে দিবেন, না এই চাকরি না হলে আমার চলবেই না স্যার, এইরকম না। চাকরি না হলেও আপনার সেখানে পজিটিভিটি শো করতে হবে। একটা নেগেটিভ সিচুয়েশন আপনি কীভাবে সেখান থেকে পজিটিভ নিয়ে আসবেন। যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি একজন মার্ডারারের সাথে কাজ করতেছেন ধরেন, তাহলে আপনি কীভাবে, আপনি জানেন যে সে একটা খুন করে আসছে এবং খুবই ব্রুটালি খুন করে আসছে, তাহলে আপনি কীভাবে সেখানে পজিটিভ থাকবেন? ইটস নট পসিবল। বাট সেখানে আপনাকে পজিটিভ থাকতে হবে। পজিটিভ থাকতে হবে। আপনার কাজ হচ্ছে তার কাছ থেকে তথ্য নেওয়া। যখন তার কাছ থেকে তথ্য নেওয়াটা আপনার কাজ হবে, তখন আপনি যদি পজিটিভ না থাকেন সে আপনাকে কোনো তথ্য দিবে না। সো ইউ হ্যাভ টু বি পোলাইট, sympathize, understand his act of passion or whatever he has done or she has done. তো এটা বুঝে আপনাকে কাজ করতে হবে। সামটাইমস আমি মনে একটু চিল্লানো দিই। তো এভাবে বুঝে নিতে হবে, না বুঝলে হবে না। তারপর হচ্ছে অ্যান্সারিং কোয়েশ্চেন যখন আমরা করতে যাব, চেষ্টা করবেন টু দ্য পয়েন্ট অ্যান্সার দেওয়ার জন্য, কোনো এক্সট্রা লেজ লাগানোর জন্য না। ওই এক্সট্রা লেজ আপনি যখন লাগাবেন, ওই লেজটাই আপনার কাটতে থাকবে। যত বড় লেজ হবে তত নাম্বার কমতে থাকবে, এটা হচ্ছে নিয়ম। আপনি যত সুন্দর করে কথা বলবেন, ট্রাই করবেন যে কোনো অ্যান্সারে আপনার রিয়েল লাইফের কোনো একটা স্টোরিকে রিলেট করার জন্য। আর যদি আন্ডার প্রেশারে বলে, আপনি আন্ডার প্রেশার সিচুয়েশনে হয়তো একটা ধরেন একটা আপনার আব্বা আম্মা হতে পারে, আপনার ভাই বোন হতে পারে, কাউকে হয়তো হসপিটালে নিয়ে যেতে হয়েছিল, আপনার অনেক আন্ডার প্রেশার ছিল, কীভাবে আপনি নিজের কুলনেসটা ধরে রাখছেন এবং সেখানে আপনি প্রত্যেকটা কাজ একটার পর একটা সমাধান করে আসছেন, সেই জিনিসটা শো করবেন। এখন অনেকেই বলে আমার তো এক্সপিরিয়েন্স নেই, আমি কীভাবে বলবো একটা এক্সপিরিয়েন্স সিচুয়েশনে আমি কীভাবে প্রেজেন্ট করবো। যেমন প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা কাজে যে সাপোজেডলি ধরেন আপনাকে জিজ্ঞাসা করলো যে আজকে সকালে আপনি জানলেন একটা সুন্দর একটা প্রজেক্ট তৈরি করতে হবে বা একটা পার্টি অর্গানাইজ করতে হবে আপনাকে বিকেলের মধ্যে, কিভাবে করবেন? এখন আপনি বলেন আমি তো স্যার চাকরি করি না, আমি কিভাবে জানবো? এটা কোনো অ্যান্সার না। অ্যান্সারটা হবে এরকম যে স্যার আমি তো অনেক জন্মদিনের পার্টি করছি আমাদের বাচ্চাদের, আমার ভাই বোনদের, আমার ফ্রেন্ডদের অ্যারেঞ্জ করছি। স্যার ইট ক্যান বি অ্যারেঞ্জড। আসলে প্রত্যেকটা জিনিস যখন আপনার হাতের কাছে থাকবে, আপনার শুধু একটা ফোন কল হবে, আপনি শুধু ফোন করবেন, জিনিসটা হয়ে যাবে। হ্যাঁ, আপনাকে অর্গানাইজ করে নিতে হবে, সকালবেলা বসে প্ল্যান করে নেবেন কীভাবে করবেন। জাস্ট রিলেট ইয়োর রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সেস টু দ্য অ্যান্সার্স ইফ ইউ ডু নট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স ইন ওয়ার্ক প্লেস। ঠিক আছে, এটা খুবই খুবই বেশি ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তারপর হচ্ছে ওদেরকে প্রশ্ন করা, ইনসাইটফুল প্রশ্ন করা। এখন আমি অনেক সময় আমি বলেছিলাম আপনি ছোটো ছোটো টিপসগুলো দেখলে সেখানে দেখবেন যে নেগোসিয়েশনের ব্যাপার আসবে, ওদের স্যালারি বিষয়ে ফ্যাক্টরগুলো আসবে, অনেক কিছু ফ্যাক্টর আসে, সেখানে আপনি কীভাবে করবেন। ওদেরকে প্রাসঙ্গিক প্রশ্ন করবেন, প্রাসঙ্গিক, রিলেটেড টু ইয়োর জব, রিলেটেড টু দ্য কোম্পানি, রিলেটেড টু দেয়ার জব সার্কেলস। এগুলো যদি আপনি না করেন তাহলে তারা বুঝবে এই লোকটা ডাম্ব, সে কোনো কথা উত্তর দিতে পারে না, বা মানুষটা আমার কাজের জন্য মানে সব কিছু হ্যাঁ হুজুর, জি হুজুর, জি হুজুর, জি হুজুর করেন না টাইপ। সে কোনো মানে কন্টেমপ্লেট করে নিজের কোনো আন্ডারস্ট্যান্ডিংকে স্ট্যাবলিশ করার মতো ক্ষমতা রাখে না। সে একটা পর্যায়ে সে লিডারশিপে যেতে পারবে কি পারবে না সেটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়ে যায়। আপনার অ্যান্সারগুলো এরকম হতে হবে যে না, আপনি একটা পর্যায়ে ওই পজিশন থেকে প্রগ্রেস করার দিকে মনোযোগ হবেন বা মনোযোগী হবেন। সো ইউ হ্যাভ টু শো দ্যাট। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যখন ইন্টারভিউ বোর্ড থেকে চলে আসবেন, চলে আসার সময় একটা হাসি মুখ করে আসবেন, ওদের সবাইকে থ্যাংক ইউ দিয়ে আসবেন এবং আসার পরে ধরেন 2-1 দিন বা 3 দিন পরে একটা ফলো আপ নেবেন, একটা ফলো আপ ইমেল করবেন যে আমি ইন্টারভিউ দিয়ে খুব আসলে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, এখন আমি আসলে ইন্টারভিউ রেজাল্টটা জানতে চাচ্ছি, যদি তারা রেজাল্টটা না দিয়ে থাকে আপনাকে।
আমার মনে হয় যে টিপসগুলো আমি এখন পর্যন্ত দিলাম সেগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন এবং প্র্যাকটিস করেন বাসায় একটা আপনার অনেক 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 রেজাল্ট আসবে। তারপর আমি আর কিছু বলি, আমরা কিছু মিস্টেক্স এক্সট্রা দেওয়া, এই কমন মিস্টেক্সগুলোকে আমরা অ্যাভয়েড করব কিভাবে। যেমন হচ্ছে লেট হবেন, এটা আমি আগেই বলেছি। তারপর হচ্ছে বেশি কথা বলা যাবে না, তারপর ক্রিটিসাইজ করা যাবে না, কোনো এমপ্লয়িকে ক্রিটিসাইজ করা যাবে না, এবং পুরাতন এমপ্লয়ি থাকে তাদেরকেও নেগেটিভভাবে প্রেজেন্ট করা যাবে না। অবশ্যই আপনি তাদের সাথে আপনার ডিসএগ্রিমেন্টসগুলো তুলে কখনোই তাদের দোষ দিয়ে বা আপনার দোষ দিয়ে বা এভাবে কারো দোষারোপ করা যাবে না। তারপর হচ্ছে ফোনটা কখনোই অন রাখা যাবে না, বাস অন রাখলেও অন করে সাইন করে রাখে, এটা খুব ইম্পোলাইট দেখা যায় খুবই। তো আশা করবো আপনারা এই ইন্টারভিউসটা নিয়ে অনেক বেশি উপকৃত হবেন এবং আমার সাথেই থাকবেন। টেক কেয়ার।